আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যকার এই মুহূর্তের যে উপলব্ধি, যে একটি মুক্তিযুদ্ধভিত্তিক বাংলাদেশের রাজনীতির জন্য দুই দলই একে অপরকে ছাড়া এই মুহূর্তে আর অন্য কিছু সম্ভব নয়, সেটাই যদি সত্য হয় তাহলে নিশ্চয়ই আমাদের আশা জাগা নিয়ে কিছু থেকে যায় অন্তত। এবং বিএনপি ক্ষমতা থাকাকালীন সময়ে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের উপরে যে 21শে আগস্টে বর্বরতম হত্যাকাণ্ড বা বর্বরচিত হামলা, অথবা আওয়ামী লীগ সরকারের সময় খালেদা জিয়াকে তুচ্ছ কোনো মামলায় দীর্ঘদিন কারা অন্তরীণ করে রাখা, অথবা তারেক রহমানকে দেশের মাটিতে ফিরতে না দেওয়া, এসব কিছু কি সবার কাছে, দুই দলের কাছেই নতুন কোনো উপলব্ধি জন্ম দিচ্ছে? এই প্রশ্ন আসতেই পারে। তার কারণ বিএনপির পক্ষ থেকে আওয়ামী লীগ সম্পর্কে যে মনোভাব আমরা সাম্প্রতিক সময় দেখছি, অথবা আওয়ামী লীগের পক্ষ থেকে বিএনপির প্রতি যে একটা বন্ধুত্বসুলভ মনোভঙ্গি, সেটি নিশ্চয়ই আমাদেরকে আশান্বিত করে তোলে। শেখ হাসিনা ভারতের জি নেটওয়ার্ক গ্রুপের অন্যতম গণমাধ্যম সহযোগী প্রকাশনা WION এর কাছে একটি এক্সক্লুসিভ ইন্টারভিউ দিয়েছেন। সেখানে মোটামুটি তেমন ইঙ্গিতই তিনি দেওয়ার চেষ্টা করেছেন। তার কাছে বেশ কিছু বিষয়ে জানতে চাওয়া হয়েছিল এবং তার সে উত্তরের মধ্য দিয়ে বাংলাদেশে এই মুহূর্তে যে রাজনৈতিক সংকট, সাংবিধানিক শাসন ব্যবস্থার পুনরুত্থান, অর্থনীতি পুনরুজ্জীবিত করা, সংখ্যালঘুদের সুরক্ষা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান বিষয়গুলো নিয়ে অনেক অনেক বক্তব্য উঠে এসেছে। তার কাছে দ্বিতীয় যে প্রধান প্রশ্নটি ছিল জি নেটওয়ার্ক গ্রুপের পক্ষ থেকে, যে তারেক রহমান এবং বিএনপি কি আপনার কাছে বিশ্বাসযোগ্য? শেখ হাসিনা কি বলছেন? তার কথাগুলো খুবই ইম্পর্টেন্ট। তিনি বলছেন যে বিএনপি এবং আওয়ামী লীগের সংসদীয় বিরোধী হিসেবে দীর্ঘ ইতিহাস রয়েছে। আমরা যখন শাসন করেছি তারা আমাদের বিরোধিতা করেছে, আবার যখন বিএনপি শাসন করেছে আওয়ামী লীগ বিরোধিতা করেছে। গণতন্ত্রে এভাবেই রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো কাজ করে যাওয়া উচিত। একটি শক্তিশালী সুস্থ বিরোধী দল শাসন ব্যবস্থাকেই শক্তিশালী করে। খুবই যৌক্তিক কথা। এখন এই বিষয়গুলো দু দলের মধ্যেই সত্যি সত্যি যদি উপলব্ধি হয়, নিশ্চয়ই সেটা আমাদের জন্য শুভকর। তিনি বলছেন, তবে আমাদের এই তথ্য ভুলে যাওয়া উচিত নয় যে সরকারি তহবিল আত্মসাতের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর তারেক রহমান লন্ডনে দীর্ঘ 17 বছর নির্বাসনে কাটিয়েছেন। নেতৃত্বের জন্য যে জবাবদিহিতা এবং সশরীরে মানুষের কাছে উপস্থিতির প্রয়োজন, সেটি তো বিদেশে বসে থেকেই শুধুমাত্র নির্দেশ দিলেই দল চলতে পারে না। এটা গণতন্ত্র হয় না। এই বক্তব্য অনেকেই আপত্তি জানাতে পারেন। আমারও মনে হয় যে এই মুহূর্তে এই কথাগুলো না বলাই ভালো ছিল। তিনি বলছেন, আবার পরিস্থিতি অনুকূলে এলেই হঠাৎ করে দেশে ফিরে আসা, এগুলো শুভ লক্ষণ নয়। শেখ হাসিনা তার সাক্ষাৎকারে বলছেন ওই একই প্রশ্নের উত্তরে যে আমার আরও উদ্বেগের বিষয় হলো বিএনপি যখন স্বল্প মেয়াদী স্বার্থে চরমপন্থীদের সাথে জোট বাঁধতে চায় বা জোট বাঁধার রেকর্ড আছে, এটা নিশ্চয়ই অস্বীকার করার কোনো উপায় নেই যে জামাতের সাথে জোট বেঁধে 2001 সালে যে সরকার গঠন করেছিল 4 দলীয় জোট সরকার, এটা নিশ্চয়ই বিএনপির মধ্যেই অসংখ্য নেতাকর্মী এখনো মানতে পারেন না। এবং যেই কথাগুলো এখন বিএনপির পক্ষ থেকেই শীর্ষ নেতৃত্বের জায়গা থেকে উচ্চারিত হচ্ছে, স্বাধীনতা বিরোধী শক্তি কারা ছিল, কারা মুক্তিযুদ্ধে বাংলাদেশের ধ্বংসযজ্ঞে মেতে উঠেছিল, যাও শেখ হাসিনা বলছেন, এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি বিএনপি কর্মীরা ভোটারদের কাছে গিয়ে ভয় দেখাচ্ছে, সহিংসতার হুমকি দিয়ে ভোট নেওয়ার চেষ্টা করছে। এটি গণতন্ত্র নয়, এটি জবরদস্তি। এবং তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মেসেজটি দেওয়ার চেষ্টা করেছেন, তিনি বলছেন যে যদি বিএনপি পরবর্তী সরকার গঠন করে তাহলে আমি তাদের আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার মাধ্যমে আমাদেরকে বৈধ বিরোধী দল হিসেবে কাজ করার সুযোগ দিয়ে যথাযথ সংসদীয় গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য অনুরোধ করব। প্রকৃত বিরোধী দল ছাড়া সংসদ মোটেই কার্যকর নয়। তিনি আসলে এটি কোন আঙ্গিকে বলেছেন, এটি একটু ভেবে দেখার বিষয়। এই বিষয়টি আমাকেও বেশ ভাবাচ্ছে, আসলে তিনি কি বলতে চেয়েছেন। তার এই বক্তব্যের মধ্য দিয়ে কি আমরা ধরে নেব যে আওয়ামী লীগ পুরোপুরি নিশ্চিত হয়ে উঠেছে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে বা সম্ভাবনা রয়েছে 12 তারিখে, সেই নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি সরকার গঠন করছে, আওয়ামী লীগের আর ন্যূনতম কোনো সম্ভাবনা নেই এই নির্বাচনে অংশগ্রহণের?
এবং এই প্রশ্নগুলো যদি ওঠে তাহলে নিশ্চিতভাবে বলতে পারি এর কোনোটিরই সদুত্তর বা নিশ্চিত করে ডেফিনেট করে কিছু আমরা বলতে পারবো না। তার কারণ যদি বিএনপি ক্ষমতায় আসে, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম যে নিষিদ্ধ করে রাখা হয়েছে সেটি তুলে নেওয়া হয়তো সম্ভব হবে, কিন্তু শেখ হাসিনা বিরোধী দলে বসতে চাই বা আওয়ামী লীগ বিরোধী দলে বসতে চায় সংসদে, এটি কিভাবে সম্ভব? আবার তার এই কথার মধ্যে দিয়ে কি আমরা ধরে নেব যে আসলে নির্বাচনটি হচ্ছে না, শিডিউল পিছিয়ে যেতে পারে, সেক্ষেত্রে নতুন যে শিডিউল পড়বে সেখানে আওয়ামী লীগের অংশগ্রহণের সুবিধা সুযোগ রয়েছে? আবার সেটিও তো সম্ভব নয় যে তখন তো ওই নির্বাচনের আগে বিএনপি সরকার গঠন করবে কিভাবে। বেশ জটিল মনে হয়েছে তার এই ইঙ্গিতগুলোকে। তবে এই দেশে যে আওয়ামী লীগ এবং বিএনপিকেই মুক্তিযুদ্ধের আদর্শের জায়গা থেকে রাজনীতি করতে হবে, সেই মেসেজটি আমরা দুই দলের পক্ষ থেকেই মোটামুটি পাচ্ছি। তার কারণ এর আগের দিন আমি আপনাদেরকে জানিয়েছিলাম, আপনারা অনেকেই দেখেছেন যে বিএনপির সেকেন্ড ইন কমান্ড মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি তার একটি নির্বাচনী প্রচারণায় যে কথাগুলো বলেছেন তা আরেকটু মনে করিয়ে দিয়ে আপনাদেরকে। তিনি বলেছেন যে নৌকার যিনি কাণ্ডারি ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি নেতাকর্মীদের ফেলে ভারতে পালিয়ে গেছেন, দিল্লিতে গিয়ে বসে আছেন, আমাদেরও বিপদে ফেলে গেছেন। শেখ হাসিনা থাকলে অন্তত একটি গণতান্ত্রিক ব্যবস্থা চলতো। খুবই সিগনিফিক্যান্ট কথা। এবং এই জায়গা থেকেও আমি কিছু প্রশ্ন আপনাদের সামনে তুলেছিলাম যে মির্জা ফখরুল ইসলাম সাহেব এখন যা বলছেন বা বিএনপি এখন যা বলছে আওয়ামী লীগ সম্পর্কে, সেগুলো কি সত্যি আওয়ামী লীগের এক ধরনের শূন্যতা অনুভব করছে দলটি, নাকি আওয়ামী লীগের ভোট নিজেদের বাক্সে নেওয়ার জন্য একটা সিম্প্যাথি গ্রো করার চেষ্টা করছেন আওয়ামী লীগের ভোটারদের মধ্যে? ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শেষকৃত্য অনুষ্ঠানে এলেন, তিনি শোক জানিয়ে গেলেন ভারতের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তারেক রহমানের কাছে। সে বিষয়ে প্রশ্ন করা হয়েছিল শেখ হাসিনার কাছে। প্রশ্নটি ছিল এরকম যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর খালেদা জিয়ার শেষকৃত্যে উপস্থিত ছিলেন, বিএনপি এবং ভারতের সম্পর্ককে আপনি কিভাবে দেখছেন? খুব টেকনিক্যালি আনসার দিয়েছেন শেখ হাসিনা। তিনি বলছেন এটি একটা প্রতিবেশী রাষ্ট্রের সাবেক সরকার প্রধানের প্রতি ভারতের কূটনৈতিক সৌজন্যতা এবং বিষয়টি অবশ্যই শ্রদ্ধার। রাজনৈতিক জীবনে খালেদা জিয়ার ভূমিকা অনস্বীকার্য এবং জাতির প্রতি তার অবদান ছিল তাৎপর্যপূর্ণ। তবে ভারতের মৌলিক স্বার্থ অপরিবর্তিত রয়েছে। ভারত বাংলাদেশে এমন একটি নির্ভরযোগ্য অংশীদার চায় যে স্থিতিশীলতা বজায় রাখতে পারে, সংখ্যালঘুদের সুরক্ষা দিতে পারে, প্রতিশ্রুতিকে সম্মান করতে পারে এবং আঞ্চলিক সহযোগিতা বজায় রাখতে পারে। খুবই টেকনিক্যাল অ্যান্সার, এবং হয়তো তিনি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন ভারতের কাছে এখনো এক নম্বর বিশ্বাসযোগ্য দল আওয়ামী লীগই। আরেকটি প্রশ্ন ছিল গুরুত্বপূর্ণ যে আপনার দলকে কিভাবে পুনর্গঠন করতে চাইছেন, আপনার দলের মধ্যে নতুন প্রজন্মের ভূমিকা কি হবে? এই প্রশ্নের উত্তরও সরাসরি দেননি শেখ হাসিনা। নেতৃত্বে কারা আসছে সে সম্পর্কেও কোনো ধরনের ইঙ্গিত দেননি, শুধু নতুন নেতৃত্বের বিষয়টি গুরুত্ব সহকারে তুলে ধরেছেন তরুণ প্রজন্মের মধ্য থেকে। তিনি বলছেন আওয়ামী লীগ কখনো একটি পরিবারের অন্তর্ভুক্ত ছিল না বা একটি পারিবারিক দল ছিল না, এটি লক্ষ লক্ষ বাংলাদেশির অন্তর্ভুক্তি যারা গণতন্ত্র, স্বাধীনতা এবং 1971 সালের মূল্যবোধে বিশ্বাসী। আমাদের এমন নেতাদের প্রয়োজন যারা প্রতিটি প্রজন্মের সাথে সংযোগ স্থাপন করতে পারে, যারা শহর ও গ্রামাঞ্চলে তরুণদের মুখোমুখি চ্যালেঞ্জগুলো বোঝেন, যারা আমাদের দলের নীতিগুলোকে সম্মান করে এবং ডিজিটাল যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারে। এবং আওয়ামী লীগ সরকারের যে অর্জন তা কখনোই একার ছিল না, এটি কোনো ব্যক্তির উপর নির্ভর ছিল না। দলের অসংখ্য নেতাকর্মী এবং বাংলাদেশের জনগণের মাধ্যমেই সেটি অর্জিত হয়েছে, তাদের আস্থার কারণে। এবং নতুন দল দলের পুনর্গঠন বিষয়ে আরো একটি কথা বলেছেন, যখন আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীকে আটক করা হচ্ছে, নির্বিচারে নির্যাতন করা হচ্ছে, সেই অবস্থায় দল পুনর্গঠন করাটা বা রিস্ট্রাকচার, নতুন কমিটি দেওয়ার বিষয়টি সম্ভবত বুঝিয়েছেন, সেটি আসলে অতটা সহজ নয়। তবে এই সাক্ষাৎকারে সব মিলিয়ে বিএনপির প্রতি যেই উপলব্ধি আওয়ামী লীগের,
সেটিকে নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ বলে আমরা মন্তব্য করতেই পারি, এবং রাজনৈতিক সমীকরণও দুই দলের যে নতুন ভাবনা চিন্তা, একে অপরের প্রতি যে শ্রদ্ধাবোধ প্রদর্শনের বিষয় আমরা দেখছি, নিঃসন্দেহে অনেক রাজনৈতিক হিসাব পরিবর্তন করে ফেলতে পারে। আসসালামু আলাইকুম, ভালো থাকুন সবাই, আল্লাহ হাফিজ। নির্বাচনে আছে মাত্র হাতে গোনা 15 দিন, তারপরও ইউনূস সরকার একের পর এক বিতর্কিত এবং বড় বড় সব পদক্ষেপ নিয়ে যাচ্ছে। কেন, কি কারণে, উদ্দেশ্যটা কি? নতুন করে যে খবরটি তা হচ্ছে চট্টগ্রামের মিরেরসরায়ে 850 একর জমি ভারতীয় অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার জন্য প্রস্তাবিত ছিল, আওয়ামী লীগ সরকার করে গিয়েছিল, কিন্তু সেই প্রস্তাব বাতিল করা হয়েছে। বাতিল করা হোক, তাতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু সেটি বাতিল করে ওই একই স্থানে কি করা হচ্ছে? বেসরকারি বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী জানিয়েছেন যে ওই জমিতে গড়ে তোলা হবে ডিফেন্স ইকোনমিক জোন, অর্থাৎ প্রতিরক্ষা শিল্পাঞ্চল, সামরিক সরঞ্জাম এবং অস্ত্র তৈরির কারখানা সেখানে গড়ে তোলা হবে। প্রথম সবচেয়ে বড় যে প্রশ্নটি তা হচ্ছে, এ ধরনের উদ্যোগ নিয়ে বাংলাদেশ আসলে কতটা অর্থনৈতিকভাবে লাভবান হতে পারবে, সে ধরনের লাভবান হওয়ার সুযোগ আছে কিনা। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ভূ রাজনৈতিকভাবে বাংলাদেশ আসলে এটি করার মধ্য দিয়ে কোনো সঠিক পদক্ষেপ নিতে যাচ্ছে কিনা। তৃতীয় কথা হচ্ছে, যেটি স্পর্শকাতর প্রশ্ন, যে আমাদের সশস্ত্র বাহিনী এর সঙ্গে জড়িত কিনা, তাদের সম্মতি নেওয়া হয়েছে কিনা, বা তারা এইসব বিষয়ে কিছু জানে কিনা। ঢাকায় বিনিয়োগ সংশ্লিষ্ট সংস্থাগুলোর গভর্নিং বডির একটি সভা ছিল, সেই সভা শেষে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সংবাদ সম্মেলনে যথারীতি আমাদের মহামান্য প্রেস সেক্রেটারি, প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি উপস্থিত ছিলেন। সেখানে বিডার চেয়ারম্যান জানান যে মিরেরসরাই এলাকায় প্রায় 850 একর জমি ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন হিসেবে চিহ্নিত করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন বেজার মাস্টার প্ল্যানে এই এলাকাকে ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল পার্ক হিসেবে অন্তর্ভুক্ত করা হবে। এই যে আশিক চৌধুরী কত বড় বড় স্বপ্ন দেখিয়েছে, এই ব্যক্তিও বিদেশি নাগরিক, দ্বৈত নাগরিকত্ব তাকে হায়ার করে নিয়ে এসেছে ডক্টর ইউনূস সাহেব। কি করেছেন এই আশিক চৌধুরী? যে বড় বড় স্বপ্ন দেখালেন, বড় বড় আয়োজন করলেন, বিনিয়োগ সম্মেলন করলেন, এই ইংরেজিতে প্রেজেন্টেশন দিলেন, ইত্যাদি ইত্যাদি করলেন, গণমাধ্যমগুলো ঝাঁপিয়ে পড়লো, তাকে নিয়ে বড় বড় কাভারেজ দিল। ফলাফল কি? অশ্বডিম্ব, স্রেফ অশ্বডিম্ব হলেও তাও কথা থাকতো। মাঝখান থেকে এইসব আয়োজনের জন্য কোটি কোটি টাকা খরচ করা লেগেছে। এখন আবার তিনি স্বপ্ন দেখাচ্ছেন বাংলাদেশ যুদ্ধ বা সমরাস্ত্রে স্বয়ংসম্পূর্ণ হবে। কি আছে এর পিছনে? বিডার চেয়ারম্যান বলছেন, সামরিক শিল্পে অস্ত্র ও অন্য উপকরণ উৎপাদন নিয়ে অনেক দিন ধরে আলাপ আলোচনা চলছে। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে প্রতিরক্ষা শিল্পের চাহিদা বাড়ছে। যুদ্ধক্ষেত্রে বন্দুকে যদি গুলি না থাকে তাহলে যুদ্ধ করার কোনো সুযোগ নেই, কথা সত্য, কিন্তু গুলি আমাদের আছে কিনা, গুলি উৎপাদনে অন্য কেউ স্বয়ংসম্পূর্ণ কিনা, সেটিও তো একটি প্রশ্ন। নাকি গুলির নাম করে অন্য কিছু এখানে চলবে গুলি উৎপাদনের নামে? তিনি বলছেন, বুলেট বা ট্যাঙ্কের এক্সেল খুব উচ্চ প্রযুক্তির আইটেম নয়। এইসব আইটেম বাংলাদেশ কোনো ভূমিকা নিতে পারে কিনা, এইসব উৎপাদনে, সে বিষয়ে অনেক দিন ধরে আর্মড ফোর্সেস ডিভিশন, সশস্ত্র বাহিনী বিভাগ, বেজা, প্রধান উপদেষ্টা কার্যালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে। যে প্রশ্নটি করছিলাম আবারও করি, যে সশস্ত্র বাহিনীর সঙ্গে ইউনূস সরকার বা বিডা এই ধরনের উদ্যোগের জন্য কোনো আলোচনা করেছে কিনা? আমি যতদূর জানি আমাদের সামরিক বাহিনীর সঙ্গে এই ধরনের কোনো আলোচনা হয়নি, বা এই যে সংবাদ সম্মেলনটি হলো তার পরবর্তীতে আইএসপিআর থেকেও
কোনো ধরনের মানে কোনো বিজ্ঞপ্তি আমরা পাইনি। তারা দেওয়ার প্রয়োজনীয়তা নিশ্চয় মনে করেনি, তার কারণ তারা এই বিষয়গুলো হয়তো জানে, কিন্তু আনুষ্ঠানিকভাবে তাদের সাথে নিশ্চয়ই কোনো ধরনের কোনো আলাপ আলোচনা করা হয়নি। এর আগে বিডার এই চেয়ারম্যান মিস্টার আশিক চৌধুরী তিনি তুরস্কে গিয়েছিলেন সামরিক সমরাস্ত্র কারখানা পরিদর্শন করতে, এবং তখনও আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে এত বড় কোনো সিদ্ধান্ত নিতে যাচ্ছে, যুদ্ধাস্ত্র সমরাস্ত্র কেনা হবে, তুরস্কের বড় বড় সামরিক অস্ত্র কারখানা তিনি পরিদর্শনে গেছেন, তার সাথে সামরিক বাহিনীর প্রতিনিধি কোথায়, কোত্থেকে কি হচ্ছে আমরা তো কিছুই জানতে পারছি না। একটু একটু করে আওয়াজ দেওয়ার চেষ্টা করছি যাতে পরবর্তীতে বলতে না পারে। আমরা তো একটু জানিয়েছিলাম। এই ধরনের স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সামরিক বাহিনীর সম্মতি ছাড়াই কেন একের পর এক এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে? আমি যেটুকু জানি, যে ধরনের যুদ্ধ সরঞ্জামের কথা বিডার চেয়ারম্যান বলছেন যা উৎপাদন করা প্রয়োজন, তা বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি সশস্ত্র বাহিনী নিয়ন্ত্রিত, সেখানেই এগুলো উৎপাদন করা সম্ভব যদি কিনা কাঁচামাল পাওয়া যায়। কাঁচামালটাই বড় বিষয়। আর বিডার চেয়ারম্যান বড় বড় কথা বলছেন, গুলি যদি না থাকে তাহলে বন্দুক ব্যবহার করব কিভাবে এই যুদ্ধ বিগ্রহের পৃথিবীতে? আরে আমাদের যে বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি রয়েছে সমরাস্ত্র কারখানা, সেখানে এগুলো উৎপাদন করা সম্ভব, নিশ্চিত হয়ে বলছি। কাঁচামালটা শুধু দরকার, কিন্তু সেটার নাম করে এখন আলাদা জায়গায় বিদেশি বিনিয়োগ বা ব্যক্তি খাতে এইগুলো উৎপাদন করার কথা বলা হচ্ছে। কেন, কি কারণে? দেশের অন্যান্য খাতের কোনো উৎপাদন নেই, উৎপাদন বাড়ছে না, নতুন নতুন শিল্প কলকারখানা গড়ে উঠছে না, মানুষের বেকারত্ব বাড়ছে, অর্থনৈতিকভাবে কোণঠাসা যে রাষ্ট্রটি পাকিস্তান, এখন এই সরকারের যে একেবারে মানে জানের জান দোস্তি যার সাথে, সেই পাকিস্তানের অর্থনৈতিক মেরুদণ্ডটা একেবারে ভেঙে গেছে, মূল্যস্ফীতি আকাশচুম্বী, মানুষ খেতে পারছে না, চাকরি বাকরি নেই, জঙ্গিবাদের উৎপাদন একের পর এক। সেখানে তো তারা পারমাণবিক অস্ত্র তৈরি করেছে, যে উচ্চাভিলের সাথে আমরা তাদের দেখেছি, তা করে সেই দেশ কতখানি এগিয়েছে। আমাদের এই দেশ এগিয়ে যাওয়ার জন্য কি করার প্রয়োজন? আমরাও পারমাণবিক অস্ত্র তৈরি করব, গুলি উৎপাদন করব, যদিও সেটি বিকল্প অবস্থা তো মানে ব্যবস্থা তো রয়েছেই। প্রশ্ন হচ্ছে যে কেন এই ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে? ছোট করে বলি, আমরা হয়তো অনেকেই জানি যে নতুন এক জোটের সন্ধান পেয়েছে এদেশের একটি বিশেষ শক্তি, তুরস্ক, পাকিস্তান, চায়না, এবং তাদের বিভিন্ন ধরনের উৎসাহে ইন্ধনে এদেশে অনেক কিছু চলছে। উগ্রবাদিতার জন্ম হচ্ছে, এখন অস্ত্রের ঝনঝনানির আওয়াজ দিচ্ছে অনেকে। এই তুরস্ক থেকে সেনাবাহিনীর তো তুরস্ক এবং চায়না থেকে ড্রোন কেনার জন্য উদ্যোগী হয়েছে। ড্রোনটা দরকার, সেনাবাহিনীর মধ্যে কোনো লুকোচুরি নেই, তারা সেটি জানিয়েছেও। কিন্তু সরকারের সব কিছুতেই লুকোচুরি। কেমন লুকোচুরি? ধরুন মানে অথবা আগে থেকেই অ্যাডভান্স এসব দায়িত্ব মানে এসব সিদ্ধান্ত গ্রহণের বেলায় তারা পারদর্শী। সাংবাদিকদের ওই সংবাদ সম্মেলনে প্রশ্ন ছিল যে ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোনে বছরে কি পরিমাণ পণ্য উৎপাদন ও রপ্তানি হবে, কোন দেশ আমদানি করবে, নতুন সরকার এলে এই প্রকল্প চালু রাখবে কিনা। কোনো প্রশ্নের উত্তর দিতে পারেনি যে বিডার চেয়ারম্যান মিস্টার আশিক চৌধুরী, অর্থাৎ মোহাম্মদ ইউনূসের রিপ্রেজেন্টেটিভ। তিনি বলছেন এসব বিষয়ে এখনো বিস্তারিত পরিকল্পনা তৈরি করা হয়নি। আরে পরিকল্পনা তৈরি করা হয়নি, যাচাই বাছাই করা হয়নি, পরীক্ষা নিরীক্ষা করা হয়নি, তাহলে এই ধরনের সিদ্ধান্ত কেন আগে ভাগে নিতে হবে? অর্থাৎ সিদ্ধান্তটি নিতে হবে, পরে কি হবে না হবে সেটা পরে কথা। ওই যে মুরব্বীরা বলছেন, নতুন মুরব্বী হয়েছে, নতুন মুরব্বীদের জোট, তুরস্ক, চায়না, পাকিস্তান, এটিকে কেন্দ্র করে এদিকে ভারতের মধ্যে উদ্বেগ বাড়ছে। আর ভারত, তাতেও আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আমরা নিজেরা কেন নিজেদের বিপদ ডেকে নিয়ে আসছি? ভারতের গণমাধ্যম যে বিষয়টি বলছে যে কূটনৈতিক মহলের
একাংশের আশঙ্কা, এই যে বিটার চেয়ারম্যান বলছে যে আমাদের সাথে আন্তরিক বা সৌহার্দ্যপূর্ণ জায়গা থেকে যেসব দেশ রয়েছে তাদের সাথে এই যে অস্ত্রের রপ্তানি আমদানি হবে, সেই জায়গাটিকে ইঙ্গিত করে এখানে বলা হচ্ছে এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকা দেশ বলতে চীন বা পাকিস্তানের কথাই বলতে চেয়েছে ঢাকা। তারাই এই সামরিক প্রকল্পে যুক্ত হতে পারে। অস্ত্রের বিষয়ে এর আগে পাকিস্তানকে সাহায্য করতে দেখা গিয়েছে বেইজিংকে। বর্তমান ঢাকার সঙ্গে চীনের সখ্যতাও ক্রমে বাড়ছে। তবে কি ভারতের ঘরের কাছেই গড়ে উঠবে চীন বা পাকিস্তানের অস্ত্র কারখানা? প্রশ্নটা ভাবাচ্ছে নয়াদিল্লিকে। এখানে আরো বলা হচ্ছে এসব গণমাধ্যমে, দিল্লির সঙ্গে ঢাকার দূরত্ব ক্রমেই বাড়ছে। এই অবস্থায় ঢাকার এই পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং ভারতের জন্য গভীর উদ্বেগের বলে মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। আমি বাদ দিলাম তাদের কথা। এর আগে যে প্রশ্নগুলো উত্থাপন করলাম, বিশেষ করে সামরিক বাহিনীর ইনভলভমেন্ট কোথাও থাকছে না কেন, বা তাদেরকে না জানিয়ে এই ধরনের স্পর্শকাতর সব সিদ্ধান্ত কেন নেওয়া হচ্ছে? ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ।